৩৪ বছরের প্রফেসর উজান চৌধুরী কিনা বিয়ে করল ১৭ বছরের একটা বাচ্চা মেয়েকে। পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে হাঁটুর বয়সী মেয়েকেই বিয়ে করতে হলো? ভরা বিয়ের আসরে কথাগুলো ভেসে আসতেই উজানের চোয়াল শক্ত হয়ে উঠল। কটমট দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাই আরিয়ান চৌধুরীর দিকে। আরিয়ান ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে দ্রুত সেখান থেকে সরে গেল। কারণ সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে উজানের রাগ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। উজান একবার নিজের বাবা আরিফুল চৌধুরীর দিকে তাকায়, তো আরেকবার আরিয়ানের চলে যাওয়ার দিকে। মাথার ভেতর যেন আগুন জ্বলছে তার। গত ৭-৮ বছর ধরে মানুষটা তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু উজান বিয়ে শব্দটাই সহ্য করতে পারত না। এক পর্যায়ে সে দেশ ছেড়ে ইউএসএ চলে যায়, আর তারপর সেখানে নিজের ক্যারিয়ার গড়ে তোলে। বর্তমানে সে আমেরিকার নামকরা এক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর। নিজের জগৎ, নিজের নিয়ম, নিজের স্বাধীনতা নিয়েই বেশ ভালো ছিল। গতকাল হঠাৎ শুনল তার বাবা আরিফুল চৌধুরীর অবস্থা নাকি খুবই গুরুতর। খবরটা শোনার পর আর এক মুহূর্তও দেরি করেনি উজান। দীর্ঘ ৬ বছর পর নিজের জন্মভূমিতে পা রাখে সে, কিন্তু দেশে ফিরতেই বুঝলো এখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। অসুস্থ বাবাকে সামনে এনে আবেগ দেখিয়ে এক প্রকার ব্ল্যাকমেল করেই আরিফুল চৌধুরী আর আরিয়ান তাকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। উজান চায়নি বিয়ে করতে, কিন্তু বাবার হুইল চেয়ারে বসা অসহায় মুখটা দেখে না বলার সাহস হয়নি তার। কে জানতো সেই অসুস্থতাও ছিল সাজানো নাটক। হঠাৎই কানের পাশে ফুল ভলিউমে বেজে উঠল, হুলা 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 তু হ্যায় মেরি ফ্যান্টাসি। উজান বিরক্ত হয়ে পেছনে ফিরতেই থমকে গেল। চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কারণ যে মানুষটা কিছুক্ষণ আগেও হুইল চেয়ারে আধমরা রোগীর মতো বসেছিল, সেই আরিফুল চৌধুরী এখন নিজের বড় ছেলে আরিয়ানের সাথে কোমর দুলিয়ে হুলা হুলার গানে উড়াধুরা নাচছে। শুধু নাচই না, মাঝে মাঝে হাত তুলে স্টেপও দিচ্ছে। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। উজান ভাবছে সে কি সত্যিই বাস্তবে আছে নাকি কোনো প্রাঙ্ক শোতে এসে পড়েছে। তার কপালের রগ ফুলে উঠল। এতক্ষণে বুঝতে আর বাকি রইল না এই পুরো নাটকটাই তাকে বিয়ে করানোর জন্য সাজানো হয়েছিল। উজান ধীরে ধীরে চোখ বন্ধ করল, গভীর একটা শ্বাস নিল এবং দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, মির্জাফরের বংশগুলোর মনে তাহলে এই ছিল যে উজান চৌধুরী সবাইকে মুরগি বানিয়ে বেড়ায়, আজ তাকেই আস্ত মুরগি বানিয়ে ছাড়ল। আরিফুল চৌধুরী নাচের তালে তালে হেসে হেসে উজানের দিকে এগিয়ে এলেন। চারপাশে বিয়ের আনন্দ, ঢাক ঢোলের শব্দ, মানুষের হইচই, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে উৎসবের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সে ভিড়ের মাঝেও আরিফুল চৌধুরীর মুখে এক অদ্ভুত শিশুসুলভ উচ্ছ্বাস। তিনি উজানের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, বাপ, আয় ৩ বাপ বেটা মিলে ডান্স করি। উজান কিছুক্ষণ তাকিয়ে রইল। সে ভ্রুযোগল কুঁচকে তাকায়, লাইক সিরিয়াসলি ড্যাড, তুমি আদৌ আমার বাপ তো? এই কথায় আশেপাশের কয়েকজন হালকা হেসে উঠলেও আরিফুল চৌধুরী একদম নির্লিপ্ত। তিনি যেন কথাটাকে একেবারেই সিরিয়াসলি নিলেন না, উল্টো আরও মজা পেয়ে গেলেন। হেসে কাঁধ ঝাঁকিয়ে বললেন, যদি তুই ১ মাসের মধ্যে আমাকে নাতি নাতনি হওয়ার সুখবর দিতে পারিস তাহলে আমি তোর বাপ, নয়তো চাচা ডাকবি। উজানের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল, জল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে কটাক্ষ স্বরে আওড়ায়, আজ থেকে তোমায় আমি চাচাই ডাকবো, তবুও এই বিয়ে মানব না। আরিফুল চৌধুরী এবার নাচ থামিয়ে উজানের দিকে একটু ঝুঁকে এসে শান্ত গলায় বলল, যার সাথে বিয়ে দিয়েছি সেই তোকে বুঝিয়ে দেবে তুই বিয়ে মানবি নাকি মানবি না। এই কথা বলেই তিনি আবার গানের তালে তালে নাচতে নাচতে ভিড়ের মাঝে মিশে গেলেন।
যেন উজানের প্রতিক্রিয়ায় তার কিছুই যায় আসে না। উজান এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে সরে গিয়ে এক পাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল। চোখে মুখে বিরক্তিকর ছাপ, মনের ভেতর অস্থির ঝড়। সে বিশ্বাসই করতে পারছিল না নিজের বাবাই তার সঙ্গে এমন সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে পারে। বিয়ের এই আয়োজনটা তার কাছে এখন উৎসব না, বরং এক ধরনের বন্দিত্ব মনে হচ্ছে। যাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাকেই তার জীবনে জোর করে জুড়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করছিল একা একা চলে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তাই গাল ফুলিয়ে সেখানেই বসে রইল। প্রায় 4 ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে সবাই বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির কনভয় ধীরে ধীরে চলতে শুরু করলো। আর উজানও নীরব, অস্থির মন নিয়ে সেই যাত্রার অংশ হয়ে গেল একটা নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, তার স্ত্রী তুবা, উজানের ছোট চাচার ছেলে ইফাত, যে আবার তার বেস্ট ফ্রেন্ড, আর মেহের, সে হচ্ছে উজানের শালিকা, যাকে স্পষ্টই জোর করে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ শার্ট খুলতে খুলতে এগিয়ে আসছে উজান। তাকে দেখা মাত্র সকলের চোখে মুখে বিস্ময়কর ছাপ। সবাই তার কাণ্ড দেখে মুখ চেপে হাসতে লাগলো। যে ছেলে বিয়ে মানবে না বলে এখনও পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেনি, এমনি আসার সময় মুরব্বীদের বকবক শুনতে শুনতে এসেছে, তবুও নতুন বউয়ের সাথে আসেনি। আর সেই ছেলে এখন রুমে ঢোকার আগেই গায়ে জড়ানো শার্ট খুলতেছে। হঠাৎ উজান এসে থমকে দাঁড়ালো তাদের সামনে। চারপাশে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ হিয়ার নাও? তার কণ্ঠে বিরক্তি আর অবাক হওয়া দুটোই মিশেছিল। ঠিক তখনই ইফাতে গিয়ে এসে তার কাঁধে হাত রাখলো, মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলল, ইস, কি কপাল নিয়ে জন্মেছিস তুই! তুই বিয়ে করবি না জেনেও তোকে সেই আমেরিকা থেকে টেনে এনে বিয়ে করিয়ে দিল, অথচ আমি বিয়ে করতে চাইতেছি ল্যাংটা কাল থেকে, তবুও আমার কথা কেউ কানে নিচ্ছে না। তা দোস্ত, ভাবি দেখতে কেমন? প্রথম দেখাই নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিস? উজান চোখ ছোট করে তাকালো, বিরক্তির সুরে আওড়ায়, আই হেট লাভ। ভালোবাসা বলে আমার লাইফে কোনো ওয়ার্ড নেই। আর সবাই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো ফ্রম দ্য ডোর, আমি রুমে যাব। তখনই তুবা মুচকি হেসে একটু এগিয়ে এসে বলল, ভাই, মানলাম তোমার লাইফে ভালো লাভ বলে কোনো ওয়ার্ড নেই, কিন্তু বাসর ঘরে ঢোকার আগে শার্ট খুলতেছ তো কেন? সাথে সাথে পুরো জায়গাটা হো হো করে হাসির রোল পড়ে গেল। আরিয়ান হেসে হেসে বলতে লাগলো, কেন আবার? যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই না ভাই? তবে যাই হোক, তুই এখন আমাদের 70,000 টাকা দে। উজান ভ্রু উঁচু করে তাকালো। হোয়াই? ঢং বাদ দে, বাসর ঘরে যাওয়ার এন্ট্রি ফি হিসেবে 70,000 টাকা না দিলে ঢুকতে দেব না। উজান অবাক হয়ে গেল, সিরিয়াসলি? যে বিয়ে আমি মানি না, তার আবার টাকা কিসের? উল্টো তোমরা আমাকে টাকা দাও। ইফাত সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দেখছো ভাই, দেখছো তোমার প্রফেসর ভাই কোন লেভেলের কিপটা? বাসর ঘরে যেতে চায় অথচ টাকা দিতে চায় না। ভাবি, তুমি তো কিছু বলো। তারপর সে নাক সিটকে বলল, মোটে 70,000 চেয়েছি, সেটাও ভাগ করলে 10,000 করে পড়বে কিনা সন্দেহ। সামনে ঈদও আছে, গার্লফ্রেন্ডদের শপিং করাতে হবে। মোটে 60টা গার্লফ্রেন্ড আমার। ইফাতের কথা শুনে মেহের চোখ বড় বড় করে তাকালো। 60টা গার্লফ্রেন্ডের কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। সে অবাক দৃষ্টিতে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। ইফাত আবার তাকে ধমকে দিল, এই মেয়ে কি ভাবতেছো? টাকা চাও তোমার পেয়ার দুলাভাইয়ের কাছে। মেহের চুপচাপ রইল। সে স্বভাবতই খুব কম কথা বলে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করে, তাই সে আবারও মাথা নিচু করে নিল। ইফাত আবার চেঁচিয়ে উঠল, এই দোস্ত, টাকা দে না। উজান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলো। সবাই খুশিতে মুখ চাওয়াচাওয়ি
করলো এই বুঝি। টাকা বের হলো, কিন্তু পরক্ষণেই সে একটা 5 টাকার কয়েন বের করে ইফাতের হাতে দিল। আমার মনটা বিশাল, আমি দান খয়রাত খুব ভালোবাসি, তোকে 5 টাকা দান করলাম, এটা দিয়ে গিয়ে সামনের দোকান থেকে একটা চকলেট কিনে খা, তবুও শরীরের এনার্জি ওয়েস্ট করিস না। আর তোমরা ইমিডিয়েট আমাকে 70,000 টাকা দাও, না হলে আমি বাসর ঘরে যাব না। ইফাত থমকে গেল। কি বললি তুই? উজান এক পলক ইফাতের দিকে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকালো। ভাই টাকা দাও, না হলে আমি ছাদে চলে যাব। আরিয়ান সঙ্গে সঙ্গে কাশতে কাশতে প্রায় মেঝেতে বসে পড়ল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই এসব তুই কি বলছিস? বাসর করবি তুই, টাকা তো তোর দেওয়ার কথা, আর তুই আমার কাছ থেকে চাইছিস? দেবে না তো ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সে পা বাড়ালো, সাথে সাথে ইফাত আর আরিয়ান দুজনেই তার হাত ধরে ফেলল। ভাই এমনভাবে আমাদের সর্বনাশ করিস না, আমি ফকির, আমি মিসকিন, আমার ঘর বাড়ি নেই, আর তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? উজান চৌধুরী বারবার কথা রিপিট করে না, টাকা দাও, না হলে আমি যাচ্ছি। এইবার ইফাত প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ভাই দ্রুত এই কিপটেকে টাকা দাও, না হলে কাল আমাদের ফাঁসি হবে। অবশেষে আরিয়ান বাধ্য হয়ে টাকা বের করলো। উজান টাকাটা হাতে নিয়ে বাঁকা এক হাসি দিল, চোখে বিজয়ের ঝিলিক। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে রুমে ঢুকে গেল। রুমের ভেতরে ঢুকতেই উজান থমকে গেল। পুরো রুমটা সাজানো রজনীগন্ধা, লাল গোলাপ আর বেলি ফুলে। হালকা সুগন্ধে চারপাশ মোহময় হয়ে আছে। বিছানার চারপাশে ফুলের ঝালর ঝুলছে। মোমবাতির নরম আলোয় পুরো পরিবেশটা আরও স্বপ্নময় লাগছে। কিন্তু উজানের চোখ গিয়ে আটকে রইল বিছানার মাঝখানে। ফুলে সজ্জিত খাটে লাল বেনারসি পরে ছোট্ট করে ঘোমটা টেনে বসে আছে একটা পিচ্চি মেয়ে, তাসফিয়া মৌ, উজানের সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটাকে দেখেই তার বিরক্তি আরও বেড়ে গেল। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে তার ছিল না, তার উপর এই পুচকে মেয়েটাকে। মাস কয়েক আগেই স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। অবশ্য পড়াশোনার প্রতি মৌয়ের খুব একটা আগ্রহ নেই। মেহের না থাকলে হয়তো কলেজেও যেত না। উজান গভীর শ্বাস ফেলল, তারপর গম্ভীর মুখে সামনে এগিয়ে এলো। হঠাৎ পুরুষ কণ্ঠের শব্দে মৌ কেঁপে উঠল। ঠিক তখনই উজান বজ্রকণ্ঠে প্রতিধ্বনিত করে, এই পুচকে মেয়ে বয়স তো এখনও 18-র নিচে, তাহলে কোন দুঃখে নাচতে নাচতে বিয়ে করে বসলে শুনি? আর শোনো, তোমাকে এই উজান চৌধুরী নিজের ওয়াইফ হিসেবে মানে না, সো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর এটা আমার রুম, একটা জিনিসও যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো। মাইন্ড ইট। মৌয়ের ভেতরে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছিল এখনই ঘোমটা ফেলে উঠে দুই কথা শুনিয়ে দেয়, কিন্তু আজ বাসর রাত বলে দাদি চাচিরা হাজারবার বুঝিয়েছে প্রথম দিন শান্ত থাকতে হয়, তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলো সে। তবে উজান চৌধুরী নামটা শুনে তার কেমন যেন চেনা চেনা লাগলো, মনে হচ্ছে কোথাও শুনেছে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না। ঠিক তখনই দরজার কাছে শব্দ হলো। উজান ক্যাবিনেট থেকে একটা বালিশ বের করে হাতে নিল, তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল, পুচকে মেয়ের মতোই থাকবে, কখনো বউয়ের অধিকার ফলাতে আসবে না, কারণ আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর না এই বিয়েটাকে। কথাটা বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল সে। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই মৌ এক টানে ঘোমটা ফেলে দিল। তারপর বিছানা থেকে ধপ করে নেমে কোমরে হাত রেখে ফুঁসতে ফুঁসতে লাগলো, আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়া বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী, সরি গর্বিত মনে করবে তা না, উল্টা আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি।
বুড়ো বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী ও সরি গর্বিত মনে করবে, তা না উল্টা আমার ওপর রাগ দেখায়। রাগটা যাক, তারপর তোকে বোঝাবো বউ কাকে বলে আর কত প্রকার। বুড়া খাটাস একটা, বাসরাতে বউকে গিফট না দিয়ে বরং 10টা কথা শুনিয়ে চলে গেল। গিফটের জন্যই তো বিয়ে করতে রাজি হয়েছিলাম, গিফটই যদি না দেয় তাহলে এই বিয়ে করে লাভটা কী হলো? সঙ্গে সঙ্গেই নিজের জিভে কামড় দিল মৌ। মুখটা তার বড্ড বেপরোয়া, যখন তখন পেটে যা আসে মুখে বলে ফেলে। আবারও গুটিসুটি মেরে বিছানায় গিয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘ সময় ধরে এপাশ ওপাশ করলো, বিছানার চাদর খামচে ধরল, বালিশটা উল্টো পাল্টে নিল, কিন্তু চোখে কিছুতেই ঘুম ধরা দিল না। বিরক্ত হয়ে আবার উঠে বসল মৌ। এবার দুহাত দিয়ে শক্ত করে পেটটা চেপে ধরল সে। প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের চোটে পেটের ভেতর যেন 1 ডজন ইঁদুর কুস্তি কসরত করছে। সকাল থেকে রাগে অভিমানে আর জেদের বসে দানা পানি কিচ্ছু মুখে তোলেনি। নিজের জেদ এখন নিজের পেটের ওপর এসে বোমার মতো ফেটেছে। ক্ষুধার্ত বাঘিনী মতো পুরো রুমে এদিক ওদিক পায়চারি করলো মৌ। তেষ্টা মেটাতে এক নাগাড়ে 2 গ্লাস পানিও গিলে ফেলল, তবুও পেটের ভিতরের খিদের আগুন বিন্দুমাত্র কমল না। উজানের মা কয়েকবার সাধাসাধি করেছিলেন খাওয়ার জন্য, কিন্তু মৌ তখন কায়দা দেখাতে গিয়ে মুখ বাঁকিয়ে বলেছিল, আমার খিদে নেই। এখন সেই কায়দার 12টা বেজে গেছে। অবশেষে আর সহ্য করতে না পেরে পেটের দায়ে চোরের মতো চুপি চুপি নিজের রুমের দরজাটা খুলল সে। করিডোরে এদিক ওদিক তাকিয়ে দেখল মৌ কাউকে চোখে পড়ল না। বসে ব্যাস আর পাইকে। খুশিতে ডগমগ হয়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সে। 2বার পায়ের শাড়ি জড়িয়ে হোঁচট খেতে খেতেও কোনো মতে দেওয়াল ধরে বেঁচে গেল। ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো সে। চারদিক একদম নিঝুম, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। পরিবেশ অনুকূলে দেখে মৌ নিজের মনেই ফিসফিসিয়ে বিড়বিড় করে উঠল, যা শালি, শ্বশুরবাড়ি পা দিতে না দিতেই চোরের মতো মাঝরাতে রান্নাঘরে হানা দিচ্ছিস? ছি ছি। এই না না, আমি চুরি একদমই করছি না। এই বাড়িটা কার? আমার শ্বশুরের। আমার শ্বশুরের বাড়ি মানে তো এটা আমারও বাড়ি। সেই হিসেবে মাঝরাতে রান্নাঘর ওলটপালট করে সব খেয়ে ফেলার পূর্ণ অধিকার আমার আছে। মৌ, তুই আজ বেশি বেশি করে খা, পারলে তোর ওই খিটখিটে খড়খড়ে জামাইয়ের মাথাটাও চিবিয়ে খেয়ে ফেল। মনের আনন্দে গুনগুন করতে করতে কিচেন রুমে ঢুকলো মৌ, কিন্তু সুইচ টিপে আলো জ্বালাতেই তার মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। এত বড় কিচেন রুম, অথচ চটজলদি মুখে তোলার মতো তৈরি কোনো খাবারই চোখে পড়ল না। খিদের তাড়নায় মাথা ঘুরছিল তার। খাবার খুঁজতে খুঁজতে পুরো কিচেন রুমে এক চক্কর দিয়ে যখন সে প্রায় ক্লান্ত, ঠিক তখনই তার চোখে পড়ল কোণার বিশাল ডাবল ডোরের ফ্রিজটার দিকে। আশার আলো দেখে মৌ দ্রুত গিয়ে ফ্রিজের দরজাটা খুলল, আর খুলতেই তার চোখে ছানা পড়া। ভেতরে বাহারি রকমের ফলমূল, মিষ্টি আর ডেজার্ট সাজানো। তবে অত শত রাজকীয় খাবারের দিকে না তাকিয়ে মইয়ের নজর গেল একটু আগে শাশুড়ি আম্মা যে খাবারের প্লেটটা তাকে দিতে চেয়েছিলেন সেটার দিকে। প্লেটের ওপর ঢাকা দেওয়া ছিল। ঢাকনাটা তুলতেই মইয়ের মনটা জুড়িয়ে গেল। আস্ত একটা চিকেন লেগ পিস মইয়ের বরাবরই মারাত্মক দুর্বলতা। বাপের বাড়িতে এই লেগ পিস নিয়ে কত যুদ্ধ হয়েছে। মেহেরের ভাগের লেগ পিসটাও সে কতবার পটিয়ে নিজের পাতে তুলে নিয়েছে। তার এওত্তা নেই। খুশিতে মৌয়ের চোখ চকচক করে উঠল। খাবারের প্লেটটা হাতে নিয়ে ডাইনিং টেবিল পর্যন্ত যাওয়ারও তর সইল না তার। কিচেন রুমের মেঝেতেই ধপাস করে বসে পড়ল সে। তারপর কোনো রাজকীয় ভব্যতার তোয়াক্কা না করে 2 হাত লাগিয়ে তৃপ্তি ভরে চিকেন আর ভাত সাবার করতে লাগলো। খাওয়া শেষ করে একটা স্বস্তি পেল মৌ। নিজের বাপের বাড়ি হলে হয়তো প্লেটটা ওখানেই ফেলে রেখে চলে যেত, কিন্তু আজ আর সেই রিস্ক নিল না।
নতুন শ্বশুরবাড়ি বলে কথা। প্লেটটা যত্ন করে ধুয়ে একদম নির্দিষ্ট স্থানে উপর করে রেখে দিল। তারপর তৃপ্তি ভরে এক গ্লাস পানি খেয়ে যেই না ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই ওপরের সিঁড়ি বেয়ে নামছিল উজান। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি আর ক্লান্তি মাখানো। নিজের এসি রুম আর নরম বিছানা ছাড়া উজানের অন্য কোথাও মোটে ঘুম হয় না। অথচ আজ এই আপদ মেয়েটার চক্করে তাকে নিজের রুম ছেড়ে পুরো বাড়ি টোটো করতে হচ্ছে সামান্য একটু ঘুমের আশায়। একটু আগে ছাদে গিয়েছিল ঠান্ডা বাতাসে ঘুমাতে, কিন্তু সেখানকার মশার দল কামড়ে তার পিঠের চামড়া তুলে ফেলার দশা করেছে। অতিষ্ঠ হয়ে শেষমেশ ড্রয়িং রুমের সোফাটায় ঘুমানোর উদ্দেশ্যে নিচে নামছিল সে। হঠাৎ কিচেন রুমের খোলা দরজার দিকে তাকাতেই উজানের পা দুটো জমে গেল। আবছা আলো আধারিতে দেখা যাচ্ছে একটা ছায়া মানব দাঁড়িয়ে আছে, যে পুরো কিচেন রুম জুড়ে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। মাঝরাতে এই বিশাল বাড়িতে চোর ঢোকার আশঙ্কায় উজানের গায়ের লোম খাড়া হয়ে গেল। চোরটাকে সাইজ করার জন্য সে নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চয় করলো। তারপর পা টিপে টিপে বিড়ালের মতো নিঃশব্দে কিচেন রুমের দিকে এগোতে লাগলো। মনে মনে উজান আওড়ালো, উজান চৌধুরীর বাসায় চুরি! এত সাহস, এত বড় সাহস! দাঁড়া বেটা চোর, আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে, তোকে আজ মেরেই তক্তা বানাবো। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার শক্ত হাত দিয়ে মৌয়ের মুখ চেপে ধরল। আকস্মিক এই হামলায় মৌয়ের জান প্রায় কবজ হওয়ার দশা। সে দুই হাত পা ছুঁড়ে জান প্রাণ নিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু জিমনেশিয়ামে যাওয়া উজানের পেশিবহুল হাতের শক্তির কাছে সে নিছক এক পুতুল। মৌ নিজের মুখটা ছাড়ানোর জন্য উন্মাদের মতো মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু মুখ চাপা থাকায় শুধু অস্পষ্ট গোয়ানের শব্দ বের হলো। উজান রেগেমেগে দাঁত চেপে ফিসফিসিয়ে আওড়ালো, চোরের বাচ্চা চোর! তোর এত বড় কলিজা যে তুই উজান চৌধুরীর ড্রয়িং রুম পার হয়ে সোজা কিচেন রুমে চুরি করতে এসেছিস? আজ তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ইফাত ভাইয়া কই তোমরা? কথাটা শেষ করার আগেই চোরকে বাগে আনতে উজান নিজের ডান পা দিয়ে মৌয়ের পায়ে একটা জোরদার ল্যাং মারল। বেচারা মৌ আচমকা পায়ে আঘাত পেয়ে ব্যথায় আর আতঙ্কে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও যখন দেখলো কোনো লাভ হচ্ছে না, তখন উজান আরও বেশি গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল, আম্মু, আব্বু, তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও আমাদের কিচেন রুমে চোর ঢুকেছে, চোর চোর চোর! উজানের এই গগনবিদারী চিৎকার শুনে মৌয়ের মাথায় রাগের রক্ত চড়ে গেল। অপমানে আর রাগে অন্ধ হয়ে মৌ আর কোনো উপায় না পেয়ে উজানের মুখের সামনে থাকা হাতের তালুতে নিজের ধারালো দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। ব্যথায় আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল উজান। কামড়ের চোটে হাতটা এক ঝটকায় আলগা হয়ে যেতেই মৌ নিজেকে মুক্ত করে নিল। এক সেকেন্ডও সময় নষ্ট না করে শরীরের সমস্ত শক্তি পায়ের পাতায় এনে সে উজানকে একটা লাথি মারতে গেল। উদ্দেশ্য ছিল উজানের পায়ে লাথি মারা, কিন্তু তাড়াহুড়োয় নিশানা একদম ভুল হয়ে গেল। মৌয়ের শক্ত পায়ের লাথিটা শটান গিয়ে লাগলো উজানের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, একদম মেইন পয়েন্ট বরাবর। শাওয়ার নাতি ছাড়, আমি চোর নয়, তোর বউ, বিয়ে করা বউ লাগি বউ! হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল মৌ। লাথিটা লাগার সঙ্গে সঙ্গেই উজানের চোখ দুটো চরক গাছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের সমস্ত রং উবে গেল। ব্যথায় পুরো শরীর কুঁকড়ে সোজা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। দুই হাত দিয়ে জায়গাটা চেপে ধরে ব্যথায় তার কথা ফোটায় দায়ী হয়ে পড়েছে। এতক্ষণে মগজে আলো ঢুকলো তার। যাকে সে এতক্ষণ চোরের বাচ্চা চোর বলে উত্তম মধ্যম দিচ্ছিল, সে অন্য কেউ নয়, এই বিকেলেই ধুমধাম করে বিয়ে করে আনা তার অর্ধাঙ্গিনী। উজান ব্যথায় নীল হয়ে আহত করুণ কণ্ঠে মরণ আর্তনাদ করে উঠল, মাবুদ গো, এই মেয়ে আমার জীবনে লাল বাতি জ্বালিয়ে দিল। আপন বউকে পাওয়ার আগেই আমার বংশ নির্বংশ করে দিল। এই
খাচ্ছুনি মেয়েকে তোমার কাছে তুলে নাও। সঙ্গে সঙ্গেই আবার উজানের পায়ে সজোরে আরেকটা লাথি বসালো মৌ। মাথা নিচু করে দুহাতে কোমর গুজে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, গোলামের পুতের শখ দেখো। পীড়িত করে বাচ্চা কাচ্চা পয়দা করতে পারলাম না, আর এই বুড়ো খবিশ বলছে আমাকে তুলে নিতে। তোকে তো বলতে বলতেই মৌ উজানের মুখের দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। আপনা আপনি তার মুখ হাঁ হয়ে গেল, চোখ দুটো কপালে উঠল। ঘাড় কাত করে সে উজানের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো এলিয়েন দেখছে। ততক্ষণে উজানের চিৎকার চেঁচামেচিতে ড্রয়িং রুমে বাসার একে একে সবাই হাজির হয়ে গেছে। মৌ এক দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহের দৌড়ে এসে তাকে পেছন থেকে ধরে ফেলল। সবার সামনে নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে বাড়ির কর্তা আরিফুল চৌধুরী বাজখায় মেজাজে গর্জে উঠলেন, এই ছেলে, তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তোদের জন্য বাসর ঘর সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আর তুই সেখানে না থেকে মাঝরাতে চোর চোর বলে চিৎকার করে পুরো ড্রয়িং রুম মাথায় তুলছিস? চেলাকাঠের বাড়ি খাওয়ার খুব শখ হয়েছে তাই না? চুপচাপ বৌমাকে নিয়ে নিজের রুমে যা। বাবার কথা শুনে উজান ব্যথায় দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, আমার লজ্জা নেই না? তোমার ওই আদরের বৌমাকে একবার জিজ্ঞেস করো ও এইমাত্র আমার সাথে কি কি করেছে। এই পুচকে বিড়ালের বাচ্চার লজ্জার ও নেই, মুখের ভাষার কি ছিরি, একটা আস্ত ইডিয়েট। আরিফুল চৌধুরী ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, তুই একদম চুপ কর, আমার বৌমা একেবারে লক্ষ্মী ও ভালোই আছে। তুই নিজে খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। বাবার মুখে নিজের বংশের বদনাম শুনে উজান কপালে হাত দিয়ে বিড়বিড় করল, লে হালুয়া। নিজের গোষ্ঠীকে খারাপ বলতে যার একটুও দ্বিধা হয় না, অথচ এই বজ্জাত বৌমাকে কিচ্ছু বলা যাবে না। পৃথিবীর 1 নম্বর পক্ষপাতী শ্বশুর তুমিই হবে ড্যাড। আরিফুল চৌধুরী কাচুমাচু হয়ে খানিকটা ভাব নিয়ে বললেন, তা অবশ্য ঠিক, কিন্তু তুই চোর চোর বলে ওভাবে চিৎকার করছিলি কেন? আগে সেটা বল। ঠিক তখনই ইফাত পা টিপে টিপে উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দোস্ত, সব বুঝলাম, কিন্তু তুই বাসর ঘরে রোমান্স না করে মাঝরাতে এখানে এসে এভাবে টাইম ওয়েস্ট কেন করছিস? আমি তোর জায়গায় হলে তো এতক্ষণে তোকে চাচা বানানোর প্ল্যানিং কবেই শুরু করে দিতাম। ইফাতের এই রসিকতায় উজান রক্তচক্ষু মেলে তাকাতেই ইফাত ভয়ে গুটিয়ে গেল। দ্রুত সেই জায়গা ত্যাগ করে সে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। উজান আগের মতোই চোখ মুখ শক্ত করে বাবার পাশের প্রশ্নের উত্তর দিল, কেন চিৎকার করছিলাম? এই পুচকে বিড়ালের বাচ্চাকে জিজ্ঞেস করো। মাঝরাতে চোরের মতো পুরো বাসা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। আমি যেই চোর ভেবে একে ধরতে গিয়েছি, ঠিক তখনই ও আমার বংশের বাতিতে লাথি মেরে দিয়েছে। আচমকা রাগের মাথায় মুখ ফসকে একদম খাঁটি সত্য কথাটি বের হয়ে আসায় উজান দ্রুত নিজের মুখ চেপে ধরল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার এমন অদ্ভুত উত্তর শুনে আরিয়ান, ইফাত, তুবা সহ মেহেরও আর নিজেদের সামলাতে পারল না, সবাই খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দের মাঝে ইফাত হঠাৎ ঘাড় বাঁকিয়ে মেহেরের দিকে তাকালো। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটুও হাসেনি, সারাক্ষণ মুখ গোমড়া করেছিল, কিন্তু এখন তার মুখের এই খিলখিলে হাসিটা এক কথায় মাশাআল্লাহ, দেখতে বড্ড সুন্দর লাগছে। আচমকা ইফাতের গভীর চোখের দিকে নজর পড়তেই মেহেরের হাসি চট করে থেমে গেল। সে দ্রুত চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ততক্ষণে আরিয়ান নিজের নাক সিটকে উজানকে টিটকারি মেরে বলল, ভাই তোর বংশের বাতি এখনও ঠিকঠাক আছে নাকি? ভাই তোর বংশের বাতি এখনও ঠিকঠাক আছে নাকি? এক লাথিতে সোজা চাঁদের দেশে চলে গিয়েছে। আরিয়ানের এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই পুরো ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। বাড়ির সবার এই কাণ্ড দেখে ব্যথায় নীল হয়ে যাওয়া উজান একদম তাজ্জব বনে গেল।
আর এদিকে এত কিছু ঘটে যাওয়ার পরেও মৌ এখনও মন্ত্রমুগ্ধের মতো লোভাতুর দৃষ্টিতে উজানের দিকে তাকিয়েছিল। তার এভাবে তাকিয়ে থাকার আসল কারণ ড্রয়িং রুমের বাকিরা না বুঝলেও মেহের কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। মৌয়ের এই অস্বাভাবিক আর হাবাতের মতো চাহনিতে উজান নিজেই বেশ বিরক্ত হলো। সে চরম গম্ভীর স্বরে আওড়ালো, এই স্টুপিড, ওভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? মৌ এবার ছট করে মেহেরের দিকে তাকিয়ে চোখ দুটো সরু করে ফিসফিসিয়ে বলল, জানো, আমি কি সত্যি ঠিক দেখছি রে? এই বুড়ো খবিশ, ও সরি টমেটো, ধুর, এই প্রফেসর সাহেব আমার আসল বর? মেহের মনে মনে নিঃশব্দে হাসল। এই পাগল মেয়েটার কথার ধরন এমন কেন? তার কারণ মেহেরের চেয়ে ভালো আর কেউ জানে না। সে মৌয়ের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মৌ খুশিতে একেবারে উৎফুল্ল হয়ে শূন্যে লাফিয়ে উঠল। জানো জানো জানো, আমার 275 নম্বর ক্রাশ এখন আমার নিজের বর। আব্বাজান শেষমেশ আমার এই ক্রাশটার সাথেই আমার বিয়ে দিয়েছে। ইয়াহো, এখন তো আমার খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। নাগিনী নাগিনী এই বলেই মৌ কারো তোয়াক্কা না করে নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে ড্রয়িং রুমের মাঝখানেই কোমর দুলিয়ে নাচতে লাগলো। তার এই অভাবনীয় কাণ্ড দেখে বাড়ির সবার চোখ চড়ক গাছ। সবাই বিস্ময়কর দৃষ্টিতে এই নতুন বইয়ের দিকে তাকিয়ে আছে। কেউ ঠিক করে ঘটনা বুঝে উঠতে পারছে না। পাত্র না দেখেই এক প্রকার জেদ করে অভিমান করে উজানকে বিয়ে করতে রাজি হয়েছিল মৌ। তার বাবা বিয়ের আগে বারবার ছেলের ছবি দেখতে বললেও সে আগে দেখেনি। আর মেহের সবটা জেনে শুনেও মৌকে একটা বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যিটা গোপন রেখেছিল। উজানকে মৌ প্রায় 2 বছর ধরে চেনে, তবে সামনাসামনি চেনা নয়। ফেসবুকে উজানের একটা ড্যাশিং ছবি দেখেই সে তার ওপর মারাত্মক ক্রাশ খেয়েছিল। আর উজানের উপর ক্রাশ খাওয়ার সংখ্যাটা ছিল ঠিক 275 নম্বর। দিনে যে কত শত জনের প্রতি মৌ ক্রাশ খায় তার হিসাব নেই, নিজেও জানে না। তবে বাকিদের নিয়ে সে মোটেও সিরিয়াস না হলেও উজান ছিল সম্পূর্ণ ভিন্ন। ফেসবুকে উজানকে সে দিনরাত 24 ঘন্টা ফলো করে। উজানের এমন কোনো পোস্ট ছিল না যেখানে গিয়ে মৌ সবার সামনে আই লাভ ইউ বলে কমেন্ট করেনি। কোনো মেয়ে যদি ভুল করে উজানের ছবিতে একটা লাভ ইমোজি বা প্রশংসার কমেন্ট করতো, মৌ ডিরেক্ট সেই মেয়ের ইনবক্সে গিয়ে চুলোচুলি আর ঝগড়া বাঁধিয়ে দিত। এই দীর্ঘ 2 বছরে উজানের সাথে তার মাত্র একবারই কথা হয়েছিল, যখন উজান বিরক্ত হয়ে টেক্সট করেছিল কেন মৌ সবার সাথে ঝগড়া করে। এরপর মৌ শত শত মেসেজ দিলেও উজান আর কোনো দিন তা সিন পর্যন্ত করেনি। মৌ এখনও মনের সুখে নেচে চলেছে। মেহের তাকে টেনে ধরে থামানোর আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বলল, মৌ প্লিজ এবার থাম বইন, সবাই হাঁ করে দেখছে তোকে, দেখুক তাতে আমার কি। ফাইনালি আমি আমার 275 নম্বর ক্রাশকে পার্মানেন্টলি পেয়ে গিয়েছি। আজ আমি নাচবই। মৌ এতটাই এক্সাইটেড যে পাশে দাঁড়িয়ে থাকা আরিফুল চৌধুরী ওরফে নিজের শ্বশুরের হাতটাই খপ করে ধরে গোল হয়ে নাচতে শুরু করলো এবং সাথে তাল মিলিয়ে গাইতে লাগলো, ধুম্মা চলে উজানের নানি খেতার তলে, মুলা খাইয়া বোম মারে লা 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 লা। নতুন বউয়ের মুখে এমন অখাদ্য আর অদ্ভুত মার্কার গান শুনে উজান হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে নিজের বাবা মায়ের দিকে চরম কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান বরাবরই খুব গম্ভীর আর কম কথার মানুষ, অথচ এই আজব বিয়ের চক্করে পড়ে আজ এক রাতেই তাকে জীবনের সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে। ছেলেকে এই রাগান্বিত আর থমথমে ফেস দেখে মা মৌসুমী চৌধুরী একটু ভয় পেয়ে এগিয়ে এলেন এবং সান্ত্বনার সুরে বললেন, বাবা এমন করে রাগ নিয়ে তাকাচ্ছিস কেন? মেয়েটা কিন্তু মনে মনে অনেক ভালো রে, ভালো মাই ফুট। একটা পাবনা পাগলা গারদ থেকে পালিয়ে আসা বিড়ালের বাচ্চার সাথে তোমরা আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়েছ। সে নিজে তো আস্ত একটা পাগল, সাথে আমাকেও
আজ রাতারাতি পাগল বানিয়ে ছাড়বে। আমার সাথে সাথে আমার নানির গোষ্ঠীও উদ্ধার করে ছাড়ল। ডিসগাস্টিং। এই স্টুপিড মেয়ে যেন ভুলেও আজ আমার রুমে না আসে। গট ইট। এই বলেই উজান চরম রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। উজান চলে যাওয়ার কিছুক্ষণ পর মৌয়ের নাচের ফুল মাথা থেকে নামলো। সে চারদিকে তাকে উজানকে না দেখে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, শ্বশুর আব্বা, আমার হ্যান্ডসাম প্রফেসর সাহেব কই গেল? আরিফুল চৌধুরী ততক্ষণে মৌয়ের এই ঝোড়ো হাওয়ার পাল্লায় পড়ে একেবারে হাঁপিয়ে উঠেছেন। তিনি ধপাস করে সোফায় বসে পড়ে নিজের কপাল মুছতে লাগলেন। মৌ এবার সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে কোমর বাঁকিয়ে বলল, এই শাশুড়ি আম্মা, আমার বরটা হুট করে কই পালালো? মেহের এবার আর সহ্য করতে না পেরে এক প্রকার জোর করে টেনে মৌকে আড়ালে নিয়ে গেল। দাঁতে দাঁত চেপে কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু করে ধমকে সুরে বলল, বইন, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এটা আমাদের বা ফুপিদের বাসা নয়, এটা তোর শ্বশুর বাড়ি। প্লিজ তোর এই বাচ্চামো এবার বন্ধ কর। আমি বুঝতে পারছি তুই তোর ক্রাশকে বর হিসেবে পেয়ে কতটা হ্যাপি, কিন্তু তোর এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বাড়ির সবাই তোকে অলরেডি পাগল ভাবতে শুরু করেছে। আর এত বর করতে হবে না। সে নিজের রুমে গেছে, এখন তুইও সোজা নিজের রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। আর একটা কথাও যেন তোর মুখ থেকে না বের হয়। মেহেরের এমন বাঘা আর রাগের দৃষ্টি দেখে মৌ এবার কিছুটা দমে গেল। সে নিজের ঠোঁট কামড়ে একটা কিউট হাসি দিল। তারপর ভারী বেনারসি শাড়িটা দু হাতে আলতো করে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পেছন ফিরে চেঁচিয়ে বলল, শাশুড়ি আম্মা, মেনি মেনি থ্যাঙ্কস আপনার এই ড্যাশিং হ্যান্ডসাম ছেলেকে আমার কপালে জুটিয়ে দেওয়ার জন্য। কাল সকালে আমার আব্বাজানকে ফোন দিয়ে একটু বলে দিয়েন তার মেয়ে এই বিয়েতে বেজায় খুশি হয়েছে। আব্বাজানকে মন থেকে একরাশ আই লাভ ইউ। আর এক মুহূর্ত সেখানে দেরি করল না মৌ। বরের রুমে যাওয়ার জন্য শাড়ি সামলে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বাকিরা সবাই হাঁ হয়ে সেদিকে তাকিয়ে রইল। রুমে ঢুকেই আচমকা থমকে গেল মৌ। পুরো চারদিক চোখ বুলিয়ে দেখল উজান রুমে নেই। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। সে ভাবল ড্রয়িং রুমের ওই তুলকালাম কাণ্ডের পর রাগ করে উজান হয়তো আবারও রুম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। যেহেতু এই বিশাল রাজপ্রাসাদ সম্বলিত বাড়ির কোনো কিছুই তার চেনা নয়, তাই সে আর একা একা রুম থেকে বের হওয়ার সাহস পেল না। অভিমানে ঠোঁট উল্টে গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে ধপাস করে বিছানার মাঝখানে গিয়ে বসে পড়ল সে। এর কিছুক্ষণ পরেই বাথরুমের দরজা খুলে উজান কোমরে একটা সাদা টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। তার ভেজা চুল আর মাথা থেকে টুপ টুপ করে পানি ঝরছে। ড্রয়িং রুমের ওই চরম অপমানের পর নিজের মাথা ঠান্ডা করতে মাঝরাতেই তাকে শাওয়ার নিতে হয়েছে। কিন্তু বের হয়েই যখন সে বিছানার উপর লাল টুকটুকে বেনারসি পরা মৌকে ওভাবে গাল ফুলিয়ে বসে থাকতে দেখল, তখন রাগে তার কপালের রগগুলো ধপধপ করে ফুলে উঠল। মাথাটা যেন মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠল। যে বিয়েটাকে সে মনের ভুলেও স্বীকার করে না, অথচ সেই বিয়ের মেয়েটা তার বিছানা দখল করে বসে আছে। উজান আর নিজের রাগ ধরে রাখতে পারল না। বাজখায় মেজাজে চেঁচিয়ে উঠে বলল, হেই স্টুপিড গার্ল, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি আমার রুম থেকে বের হও। এতক্ষণ পর নিজের ক্রাশ মার্কা জামাইয়ের কণ্ঠস্বর পেয়ে মৌয়ের ভেতরের সব দুঃখ এক পলকে উধাও। খুশিতে একেবারে গদগদ হয়ে সে বিছানা থেকে লাফিয়ে নেমে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। এমনিতেই মৌকে দেখে উজানের পিত্তি চলে যাচ্ছিল। তার উপর মেয়েটা এখন এক হাত দূরত্বের সামনে এসে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। উজান আবারও সিংহের মতো ধমকে উঠল, স্টুপিড গার্ল, কথা বলছো না কেন? হোয়াই আর ইউ সাইলেন্ট?
মৌ সেদিকে পাত্তাই দিল না। উজানের ভেতরে রাগ না দেখে সে তার ভেজা চুলের সুঠাম অবয়ব দেখে মুগ্ধ হয়ে দুই গালে হাত দিয়ে আলতো করে আওড়ালো। সো কিউট। মৌয়ের মুখে এই কথা শুনে উজানের মুখের রং পাল্টে গেল। মেয়েটাকে সে জান প্রাণ দিয়ে ধমকাচ্ছে, অথচ সে রাগ গায়ে মাখা তো দূর, উল্টো তাকে দেখে ফ্লার্ট করছে। এই অবাধ্য মেয়ের সাথে কথা বলাই বৃথা। উজান নিজের বিরক্তি চেপে ধরে নিজেই একপাশ হয়ে সরে দাঁড়ালো। এই ডান পিঠে মেয়েটার চক্করে মাঝরাতে তাকে ঠান্ডা পানিতে শাওয়ার নিতে হয়েছে। সে আর নতুন করে ঝগড়া করে এনার্জি নষ্ট করতে চায় না। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটা ব্ল্যাক টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল, কিন্তু মৌ এখনও মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়েই আছে। হঠাৎ করেই সে ঘোর কাটিয়ে উজান নিজের রুমের ভেতরে যেদিকে পা বাড়ায়, মৌও ঠিক ছায়ার মতো তার পিছু পিছু সেদিকেই যায়। উজান ডানে গেলে মৌ ডানে যায়, উজান বামে গেলে মৌ বায়ে। তা দেখে রাগে একেবারে বোম ফাটল উজানের। সে ঝট করে পেছনে ফিরে কটমট করে তাকিয়ে গর্জে উঠল, ইডিওটের মতো আমার পিছু পিছু ঘুরছো কেন? প্রবলেম কি তোমার? মৌ শাড়ির আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে একগাল হেসে বলল, আরে ক্রাশ বর, আপনি এখনও আমাকে চিনতে পারছেন না? আমি মৌ, মৌ তাসফিয়া মৌ, যে আপনাকে ফেসবুকে রোজ কম হলেও 100টা করে মেসেজ পাঠাতাম। ভুলেই গেলেন আমায়? কথাটা কান দিয়ে মগজে পৌঁছাতেই উজান যেন আকাশ থেকে পড়ল। সে চোখ দুটো সরু করে ঘাড় বাঁকিয়ে দেখল মৌকে উপর থেকে নিচ পর্যন্ত। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজের কপাল চাপড়ে দাঁতে দাঁত পিষে বলল, শেষমেশ একটা স্টুপিড গার্লি আমার কপালে জুটল। তোমার ওই পাগলামির জন্য ফ্রেন্ড সার্কেলের কারোর সাথে আমি লজ্জায় কথা বলতে পারি না। ফ্রেন্ড লিস্টের যার সাথেই আমার ছবি দেখেছ তার ইনবক্সে গিয়েই তুমি তুমুল ঝগড়া বাঁধিয়েছ, আর এখন তুমি পার্মানেন্টলি আমার রুমে বউ সেজে চলে আসলে। মৌ এবার লজ্জা পাওয়ার ভনিতা করল। শাড়ির পাড় দিয়ে মুখটা সামান্য আড়াল করে মাথা নিচু করে বলল, আমি ওদের সাথে এমনি এমনি ঝগড়া করেছি নাকি? ওই ডাইনিগুলো কেন আপনাকে কমেন্টে আর ইনবক্সে ওভাবে লাভ ইমোজি দেবে? আমার ক্রাশের দিকে অন্য কেউ তাকাবে এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। মৌয়ের লজিক শুনে উজান নিজের চুলে মুঠি টেনে ধরে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। ব্যাস, বরের ধমক শুনে মৌ লক্ষ্মী মেয়ের মতো চট করে নিজের ঠোঁটের উপর আঙুল দিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজান নিজের মাথা চেপে ধরে একটু শান্তির খোঁজে বেলকনির দিকে গেল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। সেখানে গিয়েও বিপদ, তার পিছু ছাড়ল না। মৌ ঠিক ছায়ার মতো সেখানেও তার পেছনে এসে হাজির হলো। উজান এবার চরম গম্ভীর স্বরে দুই হাত বুকের কাছে গুটিয়ে আওড়ায়, হোয়াই আর ইউ ফলোয়িং মি এগেইন? মৌ মুখে আঙুল রেখেই চোখ দুটো বড় বড় করেই বলল, আপনি কত সুন্দর। উজান রাগে ফুঁসতে ফুঁসতে গর্জন তুলল, এক থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ভেঙে দেব। বয়স কত তোমার? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? মৌ নিজের বুক টান টান করে বেশ দেমাকের সাথে উত্তর দিল, আমার বয়স 17, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। উজানের চোখ জোড়া এবার কপালে উঠল। সে তাচ্ছিল্যের সুরে বলল, পুচকে একটা মেয়ে। মৌ নিজের কোমর দুই হাত দিয়ে ধরে মুখটা বেঁকিয়ে তেজ দেখিয়ে প্রতিধ্বনিত করে, আমি মোটেও পুচকে নই। আমি অনেক বড় হয়েছি। উজান সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তা দেখেই বুঝতে পারছি। তা কোন গ্রুপ নিয়েছো? মৌ খানিকটা ভান নিয়ে উত্তর দিল, এটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? আমি খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই সায়েন্স নিয়েছি। তাহলে নিউটনের প্রথম সূত্রটা বলো। মৌ যেন আকাশ থেকে পড়ল। পড়াশোনায় সে বরাবরই ডাব্বা, তবুও সে সায়েন্স ছাড়া কোনোটি নেবে না, তাই কলেজে গিয়েও সায়েন্স নিয়েছে। সে পদার্থবিজ্ঞান কেন, শুধু বিজ্ঞান পড়তে গিয়েও দাঁত ভেঙে যাওয়ার উপক্রম, আর এই লোকটা তাকে নিউটনের সূত্র ধরছে, ভাবা যায়? মৌ উপরে তাকিয়ে দু হাত দিয়ে মোনাজাত ধরে বলতে লাগলো, মাবুদ,
তুমি আমাকে কোনো জালিমের হাতে তুলে দিলে বাসর রাতে রোমান্স না করে কোন দেশের ইবলিস শয়তানের সূত্র বলছে এর থেকে তুমি আমায় তুলে নাও। উজান আড়ালে মুচকি হাসল। মেয়েটার ওপর সে চরম বিরক্ত হচ্ছে, আবার তারও এমন পাগলাটে কথাবার্তায় না হেসেও পারছে না। ঠিক তখনই মৌ নিজের ঠোঁট টিপে ধরে ফিসফিসিয়ে হাসতে হাসতে আচমকা বলে উঠল, আই লাভ ইউ প্রফেসর সাহেব। হুট করে এমন বান শুনে উজান খক খক করে হাসতে শুরু করলো। নিজের হ্যান্ডসাম লুক আর প্রফেশনের কারণে জীবনে সে মেয়েদের কাছ থেকে অনেক প্রপোজাল পেয়েছে সত্যি, কিন্তু বাসরাতে ওভাবে মুখের উপর হুটহাট কেউ প্রপোজ করতে পারে তা তার জানা ছিল না। তার উপর এই পিচ্চি মেয়েটার বয়স তার চেয়ে প্রায় অর্ধেক। উজান ভাবলো, এখন যদি সে একটু স্বাভাবিকভাবে কথা বলে তবে এই অবাধ্য মেয়েটা মাথায় উঠে নাচবে। তাই সে নিজের নাক সিটকে চরম রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল, চুপ কর ইডিয়েট। নাক টিপকে যার দুধ বের হয় সে কিনা ভালোবাসি বলে। শোনো মেয়ে, পিচ্চির মতো থাকবে, নয়তো বাসর রাতে ম্যাথ করাবো। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই গভীর রাতে রোমান্সের বদলে হুট করে ম্যাথ এর কথা শুনে ময়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গণিতের নাম শুনলেই তার গায়ে জ্বর আসে। সে দ্রুত নিজের সব কটা দাঁত কেলিয়ে একটা কাঁচুমাচু হাসি দিয়ে বলল, এই না না, আমি তো জাস্ট এমনি ইয়ার্কি করেছি। ম্যাথ করতে যাব কোন দুঃখে তবে। মৌ নিজের কথা শেষ করার আগেই উজান গটগট করে পা ফেলে সোজা রুমের ভেতর চলে গেল। মৌ বাইরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিজের মনেই বিড়বিড় করে উঠল, খবিশ একটা। শেয়ালের সামনে আস্ত একটা মুরগি ঘুরঘুর করছে, অথচ তার চোখে পড়ছে না। যেদিন নিজে পীড়িত করতে আমার পেছনে ঘুরঘুর করবে সেদিন তোকে লাথি মেরে সোজা উগান্ডায় পাঠিয়ে দেব। উজানের পিছু পিছু মৌ রুমে ঢুকলো। সে এবার উজানের সামনে গিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু উজান তার দিকে এক পলক তাকানোরও প্রয়োজন মনে করল না। সে বেড থেকে নিজের একটা বালিশ টেনে নিল, তারপর ময়ের পাশ কাটিয়ে সোজা গিয়ে কোণার সোফাটায় ধপাস করে শুয়ে পড়ল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করার আগে সে বরাবরের মতো গম্ভীর স্বরে শেষ হুঁশিয়ারি দিল, এই স্টুপিড গার্ল, তুমি ওই বিশাল বিছানায় ঘুমাবে আর আমি এখানে সোফায়। রাতে যদি কোনো কারণে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছো তবে একটা থাপ্পড় দিয়ে মাঝরাতেই রুম থেকে বের করে দেব। মাইন্ড ইট। না তুমি আমার কেউ হও আর না আমি তোমার। সো আমার থেকে সবসময় অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবে, বুঝতে পেরেছো? উজানের দিকে মুখটা কুঁচকে এক বিশ্রী ভেঙচি কাটল, কিন্তু উজান হুট করে চোখ খুলে যেই না তার দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, মৌ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে এক দৌড়ে বিছানায় গিয়ে কমফোর্টারটা সারা গায়ে জড়িয়ে নিল। সারাদিনের ধকলের পর বিছানার নরম স্পর্শ পেতেই মৌ মুহূর্তের মধ্যে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।